This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে ফুল অ্যান্ড ফাইনাল। মধুকল্পিতার সঙ্গে আমি লিমা রয়েছে। আর মধুকল্পিতা এই মুহূর্তে বড় খবর এবং একই সঙ্গে চাঞ্চল্যকর তথ্যও বটে, জানাবো আপনাদের। কলকাতার 100-র বেশি বুথই বিদ্যুৎহীন। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর দাবি করছে কমিশন। বিদ্যুৎহীন বুথের মধ্যে 50-এর বেশি বন্দর এলাকায়। কমিশন সূত্রে ঠিক কি কি তথ্য সামনে আসছে আমাদের প্রতিনিধি থেকে সরাসরি জানবো। শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, আলিমা, এই ঘটনা যদি জেলার কোনো জায়গায় হতো তাহলে হয়তো খুব একটা আশ্চর্যজনক অবস্থা হতো না, কিন্তু খোদ কলকাতায়, যেখানে রাসবিহারী বিধানসভা রয়েছে, বালিগঞ্জ, ভবানীপুরের মতো জায়গা রয়েছে, সেখানে এই ঘটনা। দেখা গেছে যে জ্ঞানেশ কুমার তিনি নির্দেশ দিয়েছিলেন যে বুথের পরিকাঠামো একেবারে সঠিক থাকতে হবে, এবং তারপরে খোঁজ করতে গিয়ে এই চিত্র সামনে এসেছে, যেখানে অধিকাংশ স্কুল যেগুলো খিদিরপুরে রয়েছে, 100টি বুথ এরকম রয়েছে যেখানে কোনো বিদ্যুৎই নেই। তাহলে সেখানে কি হবে? আগে থেকেই জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। তুমি জানো যে এর আগেও নন্দীগ্রামের মতো জায়গায় গণনার দিন এই লোডশেডিং নিয়ে বহু বিতর্ক সামনে এসেছে। সেই পরিস্থিতি যাতে দ্বিতীয়বার না হয় তার জন্যই এই প্রস্তুতি। আগে থেকে জেনারেটরের আয়োজন করা হয়েছে এবং পরবর্তী যাতে একেবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। কিন্তু তারপরেও থেকে যায় প্রশ্ন একটা, লিমা, যে কমিশন তার কাজ করছে, কমিশন কাজের পরে সেই সমস্ত জেনারেটর নিয়ে চলে যাবে। সারা বছর যে সমস্ত ছোট বাচ্চারা স্কুল করে সেখানে, তাদের জন্য রাজ্য সরকার কি শেষ পর্যন্ত উদ্যোগী হবে? এই সমস্ত স্কুলে কি বিদ্যুৎ পৌঁছবে? লিমা, একেবারে আমাদের নজর থাকবে। ধন্যবাদ শ্রাবন্তী। কুণাল ঘোষ কি বলেছেন এই বিষয়ে? অবাস্তব ব্যাপার। এবার কোথায় গিয়ে কি করতে কি করে বসেছে এই নির্বাচন কমিশন, তো সেটা তারাই বলতে পারবেন। কারণ কলকাতা শহরে বিদ্যুৎ নেই, এটা অতি বড় শত্রু তো বলবে না। ফলে তারা যে ধরনের নানা ধরনের একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, বিকৃত তথ্য মানুষকে বিভ্রান্ত করছেন, এটা আমাদের দল খতিয়ে দেখছে। কলকাতার শতাধিক স্কুলই বিদ্যুৎহীন। ভোটের মুখে সমস্যায় কমিশন। তৃণমূলের ব্যর্থতাকে সামনে রেখে আক্রমণে বিজেপি। মমতা সরকারের দাবি সব কাজ শেষ, তাহলে বিদ্যুৎ নেই কেন? প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এগিয়ে বাংলা শুধু স্লোগান, এটাই কি উন্নয়ন? খাস কলকাতায় এমন ছবি হলে গ্রামের ছবি কি? প্রশ্ন বিজেপি। কলকাতার শতাধিক স্কুলই বিদ্যুৎহীন। ভোটের মুখে সমস্যায় কমিশন। একটু আগে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা জানাচ্ছিল যে কমিশনের তরফে যে তথ্য সামনে রাখা হয়েছে, যে নিঃসন্দেহে অবাক করার মতোই। কলকাতার মতো জায়গায় এতগুলো স্কুলে যেখানে কিনা বিদ্যুৎ নেই, সেটা অবাক করার মতোই। আগেও যখন ভোট হয়েছে সেখানে জেনারেটর ব্যবস্থা করে ভোট করতে হয়েছে। তো এইটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এটা কলকাতা শহরেরও বেশ কিছু স্কুল আছে যেখানে ইংরেজি মাধ্যমের দাপটে বাংলা মাধ্যম কোণঠাসা। সেই জায়গায় দাঁড়িয়ে কতিপয় স্কুল যেগুলো বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী না থাকায় সেখানকার শিক্ষকদের পার্শ্ববর্তী স্কুলে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু ভোটিং সেন্টারটা সেখানেই পড়ে। তাই স্বাভাবিকভাবেই সেখানে যখন ভোট হয় জেনারেটরের ব্যবস্থা করে ভোট করতে, এটা নতুন কিছু নয়। ফের বিজেপির প্রচারে বাধা। প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া। প্রতিবাদে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থী। আজ সকালে বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী হেনস্থা করে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, বিধায়ককে 5 বছর এলাকায় দেখা যায়নি কেন, সেটাই জিজ্ঞেস করাতে বিজেপির লোকজন হামলা চালায়। আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল, তাদের গলার থেকে মতুয়া ভাষার মালা ছিঁড়ে নিয়েছে। কারণ বিভৎস ভাষায় আমাকে মতুয়া মানে তপশিলি মানে নিচু জাতি বলে গালাগালি করেছে। পাপাইরার 2 ভাই থেকে, এবং ওখানে বিলে বলে একটা ছিল, নোংরা ভাষায় গালাগালি করে শুধু আমার গলার মালাটা ছিঁড়তে গেছে, যেহেতু আমার সেন্ট্রাল পোস্ট ছিল বলে আমার কাছে অব্দি আসতে পারেনি। তো আমাদের এখানে যারা মতুয়া ছিল তাদের গলার ওখান থেকে মালা ছিঁড়ে নিয়েছে।
আমাদের এমএলএর কাছে আমরা প্রশ্ন করতে চাইছি যে আপনাদের জিজ্ঞাসা করতে চাইছি যে আপনারা একজন 5 বছর যে জিতেছেন এমএলএ, তো আপনাকে এমএলএ করার পরে তো আপনি তো হয়েছেন এমএলএ, তাহলে 5 বছরে এখানে কি উন্নয়ন করেছেন? উন্নয়ন করে বলেছি, তাকে জিজ্ঞাসা করছি, উনি এমএলএ বলছে আমাদের যে এখানে কোনো কথা নেই, আপনাদের সাথে কোনো কথা নেই। তাহলে একটা এমএলএ হয়ে যদি বলতে পারে কোনো কথা নেই, বলার সাথে সাথে আমাদের ধাক্কা মারলো ওরা, হাতে মেরেছে। বোলপুরে নজর রাখি, কারণ সিঙ্গিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ, দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে অশান্তি। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন। আমি কথা বলার আগে ছবিটা দেখাতে চাই। কথা বলবো এবার হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এখন কি অবস্থা? দেখো, এখন থমথমে রয়েছে গ্রাম এবং বিশাল বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। দেখো, বোলপুর শহরে আজ যোগী আদিত্যনাথের একটি সভা রয়েছে। সেই সভাতে যাওয়ার আগেই কিন্তু এই অশান্তি, বিজেপির যে পতাকা, সেই পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এরপরেই কিন্তু বিজেপির লোকজন পাল্টা ধাওয়া এবং তৃণমূল কংগ্রেসের লোকজন তারাও পাল্টা। এই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়, বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল বাহিনী সেই গ্রামে গিয়ে পৌঁছায়। তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাজনৈতিক যে উত্তেজনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে গ্রামে, এবং গ্রাম পুরোপুরি ভাবে থমথমে হয়ে রয়েছে এই মুহূর্তে। পুলিশ একাধিক জায়গায় রুট মার্চ চালাচ্ছে যাতে নতুন করে কোনোভাবেই কোনো অশান্তি সৃষ্টি না হয়। এই ঘটনার পর বোলপুর থানায় এসে পাল্টা থানা ঘেরাও করা হয় বিজেপির পক্ষ থেকে, এবং তারা দাবি করছে যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে কিন্তু তৃণমূল এই সমস্ত কাজ করছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই ধরনের কোনো কাজকর্মে যুক্ত নয়। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু গ্রামে কেন্দ্র বাহিনী। তুমি নজর রাখো। শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। 19 নম্বর ওয়ার্ডে প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তে ছবি, আপনারা দেখলেন। আর যেমনটা জানা যাচ্ছে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে জোড়াবাগান থানার সামনে বিক্ষোভ বিজেপির। একেবারে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা, রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, শ্যামপুকুর থানার প্রার্থী, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, তিনি আজকে প্রচারে বেরিয়েছিলেন। তার যেটা অভিযোগ, আজকে 19 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যখন ওয়ার্ডে তিনি প্রচার করছিলেন, আগে থেকেই তার প্রচারের জন্য পারমিশন নেওয়া ছিল। সেই সময় 19 নম্বর ওয়ার্ডে তার উপরে অ্যাটাক হয় এবং তিনি একটা, আমরা যেটাকে বলি নামাবলী, সেই নামাবলী গায়ে দিয়ে তিনি প্রচার করছিলেন এবং সেই নামাবলী টানাটানি করা হয় এবং তার উপরে অ্যাটাক করা হয় বলে তিনি অভিযোগ করছেন। এবং তিনি তারপরে থানায় এসেছেন ডেপুটেশন দিতে। তার মুখ থেকে সরাসরি জেনে নেব সেই সময় তার উপরে কি ধরনের অ্যাটাক হয়েছিল। পূর্ণিমা দেব, সেই সময় কি হয়েছিল যদি একটুখানি আমাকে ব্রিফ করেন। আমরা তো পুলিশের পারমিশন নিয়ে ডোর টু ডোর প্রচারে বেরিয়েছি। প্রচারে বেরিয়ে আমরা দেখছি 19 নম্বর ওয়ার্ডে শশীবাজার গুন্ডা বাহিনীরা ফ্ল্যাগ নিয়ে আমার রামাবলী টানতে আসে। আমার রামাবলী, যাদের জয় শ্রীরাম শুনে গায়ে জ্বালা দেয়, রামাবলী দেখে তাদের গায়ে ফসকা উঠছে, তাই আমার রামাবলী টানতে আসেন। এরা বুঝতে পেরেছে কি এইবারে গণদেবতা এদেরকে বর্জন করছে, এদেরকে বাংলা থেকে বিসর্জন করছে, এদেরকে শ্যামপুকুর থেকে বিসর্জন করছে। তাই আমাদের প্রচারে সর্বক্ষণ আটকানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তা না পুলিশ যদি না আসতো অ্যাটাক হয়ে যেত।
টানাটানি হয়েছে। লাগোর পরে তো সাধারণত সেন্ট্রাল ফোর্স থাকার কথা, আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে খবর পৌঁছায়নি। না, 8 ঘন্টা ধরে আমরা ওখানে ফেসেছিলাম, কোনো সেন্ট্রাল ফোর্স আসেনি। কিভাবে গালাগালি, খিস্তি, হুমকি আমাদের কার্যকর্তা আমাদেরকে দেওয়া হয়েছে। টানাটানি, একটুখানি বেঁচে গেছে আমার হাতটাও ধরে নিত। এদের এতটা সাহস কোত্থেকে আসছে? আপনি কি বলছিলেন কাকে মেরেছে? মনীষ বলে একটা আমাদের পার্টির ছেলে আছে, তাকে মেরেছে। আমাদের একজন কার্যকর্তা মনীষ ঝাকে মেরেছে। একজন কার্যকর্তা তার বাড়ির সামনে তারা হুমকি দিয়ে যাচ্ছেন বরাবর। দেখো, যেটা যেটা সাহস কি করে আসে? বিজেপি প্রার্থী যে পূর্ণিমা চক্রবর্তীর অভিযোগ যে যখন 19 নম্বর ওয়ার্ডে করছেন তখন তিনি নাম করে বলছেন যে শশী পাজা তার যে দল রয়েছে, তৃণমূলের দল রয়েছে, তারা ফ্ল্যাগ নিয়ে তার উপরে চড়া হয়েছে, তাদের উপর একটা হামলার অভিযোগ উঠে আসছে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন যে মুহূর্তে বাধা দেওয়া হয়েছিল সেই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আর অপরদিকে দেখুন এই মুহূর্তে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জোড়াবাগান থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি। দুটো ছবি দেখাচ্ছি। আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন প্রচারে তারা বেরিয়েছিলেন সেই সময় তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। সেই সময়কার ছবিটা আপনাদের একবার দেখাই। অন্যদিকে বাসন্তীতে বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির একটি দলীয় কর্মসূচি চলার সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সভা চলাকালীন তৃণমূলের লোকজন লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বাসন্তীর ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির একটি দলীয় কর্মসূচি চলছিল, ঠিক সেই সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সভা চলাকালীন তৃণমূলের লোকজন লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আমরা ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ, তার সঙ্গে আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। দেবব্রত রয়েছে। দেবব্রত, ঠিক কি হয়েছিল আর এখন কি অবস্থা? দেখো, আজকে সকালে বাসন্তী আমজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে পুরো বিজেপির একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে টিএমসি নেতৃত্বে কিছু দলীয় নেতা, যাদেরকে দুষ্কৃতী নামে লোকাল যারা বিজেপি নেতৃত্ব তারা বলেছেন, এবং তারা এসে গন্ডগোল শুরু করেন। উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি পরিস্থিতি হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো। নজর রাখো। তৃণমূলের হয়ে এখনো কাজ করছে পুলিশ। বিজেপির হয়ে কাজ করলে পুলিশ থানায় ডেকে ধমকাচ্ছে, আবার নিষ্ক্রিয় তৃণমূল কর্মীদের উৎসাহ যোগাচ্ছে পুলিশ, দাবি করছেন দিলীপ ঘোষ। এখনো টিএমসির নেতারা ভয় দেখাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে কাউন্সিলরদেরকে। এখনো পুলিশ ভয় দেখাচ্ছে, থানায় এতে ডেকে নিয়ে এসে ধমকাচ্ছে, কেন তুমি কাজ করছো বিজেপির হয়ে। আবার টিএমসির লোকেরা বুঝতে পেরেছে হাওয়া খারাপ, বসে গেছে, তো কেন বসে আছো, তাদেরকে পুলিশ ফোন করে অ্যাক্টিভ করছে। এই টিএমসির অবস্থা। এই করে ভোটে জেতা যায় না, বেশি দিন চলে না। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশও দেশের বিরুদ্ধে কাজ করছে, দরকার হলে দেশ তো শক্তি প্রয়োগ করবে, এজন্যই কেন্দ্রীয় বাহিনী বিস্ফোরক, দাবি করছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় বোঝা যায় বাংলা আর ভারতবর্ষে নেই, বাংলাদেশে চলে গেছে। তো সেই জন্য দখল তো করতেই হবে। গুন্ডা, বদমাস, পুলিশ সব অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছে, দেশের বিরুদ্ধে কাজ করছে। তো দেশ তো দরকার হলে শক্তি প্রয়োগ করবে তার ভূমি দখল করার জন্য। আর সেন্ট্রাল ফোর্স এই জন্য আছে, যেখানে দেশ বিরোধী গতিবিধি হবে তারা তাকে ঠান্ডা করবে।
বিজেপি বাংলা সম্পর্কে যে চিন্তা ভাবনা করে, বাঙালিদের সম্পর্কে যে চিন্তা ভাবনা করে, সেটাই তার কথায় ফুটে ওঠে। আমরা কলকাতার রাজপথে দেখছি যেগুলো সেনাবাহিনীরা ব্যবহার করে সন্ত্রাস দমনে, সেই ধরনের বুলেট প্রুফ অদ্ভুত রকমের গাড়ি, মার্কসম্যান গাড়ি, যেটা টহল দিচ্ছে, মনে হচ্ছে যেন যুদ্ধ লেগেছে। নির্বাচন একটা উৎসব গণতন্ত্রে, সেটাকে এরা যুদ্ধে পরিণত করেছে। বাঙালিদের ওপর এরকম বিদ্বেষ আগে কখনো ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে দেখা যায়নি। এদেরকে বাংলা জবাব দেবে, কারণ যেভাবে এরা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, 4 মে এরাও জবাব পাবে এবং সমস্ত লেজ গুটিয়ে আবার দিল্লি ফিরে যাবে। পার্টি অফিসের দখল নিয়ে কালিয়াগঞ্জে ধুমধুমার, আর এক সপ্তাহ বাকি রয়েছে ভোটে, তার আগেই পরিস্থিতি। কংগ্রেস পার্টি অফিসের দরজা জানলায় বিজেপির পতাকা। কংগ্রেস কর্মীরা পার্টি অফিসে এলে তুমুল উত্তেজনা। বিশ্বরূপের সাথে কথা বলবো। বিশ্বরূপ, কংগ্রেসের পার্টি অফিসে বিজেপির পতাকা টাঙালো কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি ঘটনাটা যেটা হয়েছে কালিয়াগঞ্জে শহর কংগ্রেসের কার্যালয়, সেখানে রাতের অন্ধকারে বিজেপির পতাকা লাগিয়ে দিয়ে আসে বিজেপির কর্মীরা, এরকম কিন্তু অভিযোগ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে কংগ্রেস নেতৃত্ব এবং আজ সকালে যেটা হলো যে বিজেপির টাউন মন্ডল সভাপতি অপূর্ব রায় যখন সেই বিজেপির পতাকা খুলতে আসে, তখন তার সঙ্গে এবং তার সাঙ্গপাঙ্গের সঙ্গে কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের কিন্তু ধাক্কাধাক্কি, হাতাহাতি বেঁধে যায়। দেখো, ঘটনার খবর পেয়ে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। দেখো, এখনো কিন্তু এলাকায় উত্তপ্ত রয়েছে এবং বর্তমানে সেখানে কেন্দ্রীয় বাহিনীও যেমন রয়েছে, তেমনি পুলিশও মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ। আমাদের দলের যে কার্যালয়, সেই কার্যালয়ের উপরে বিজেপি পতাকা লাগিয়ে দিয়েছে। এত বড় সাহস বিজেপি পায় কোথার থেকে? কে দিল এত বড় সাহস? আমার মনে হয় ওদের কোনো নেতা, বড় নেতা এটাকে সাপোর্ট করবে না। কিন্তু ওরা যেটা করছে, কালিয়াগঞ্জে কোথাও কোনো দলের পতাকা রাখতে দিচ্ছে না। আমরা দেখছি তো, সব পতাকা খুলে ফেলে দিচ্ছে। আমরা তো এটা এই রাজনীতিতে বিশ্বাস করি না। এরকম একটা কংগ্রেস পার্টি অফিসে বিজেপি ঝান্ডা, তো তাতে মনে হলো যেটা তো পুরোপুরি দুষ্কৃতি দ্বারা এটা করা হয়েছে। তারপরে যেটা তারা অভিযোগ করছে যে বিজেপি পার্টির দ্বারা এটা তার দিয়ে করা হয়েছে। আর এটাও বলতে চাই যে এই ঘটনার পিছনে কে বা কারসাজি করেছে তার সত্যি অস্তিত্ব, মানে যারা বেরিয়ে আসবে, সিসিটিভি ফুটেজ যদি নেওয়া যায়, কে বা কে আছে আর কারা আছে, সঠিক তদন্ত করলে ঠিক বেরিয়ে আসবে। প্রথম দফার ভোটের 7 দিন আগে মুখোমুখি মুখ্যমন্ত্রী। সরকার ধরে রাখতে কতটা প্রত্যয়ী, কত আসন পাবে তৃণমূল? অনির্বাণ চৌধুরীর পুরোধার প্রশ্নের সোজা সবটা জবাব। দেখুন মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সন্ধ্যে 7টায় TV9 বাংলা। ধরে নিলাম বিজেপি ঠিক আছে, ও সরকারে আসবে, কিন্তু তার এজেন্ডাটা সরকারে আসবে। আমি বলছি আমি বলছি না, আপনি এই যে কথাটা বললেন, আপনার এই কথাটির সাথে আমি একমত নই, কারণ আপনাদের চ্যানেল গদি মিডিয়া। না না, আমি স্টেট বলছি, অন্য কথা বলছি। আই অ্যাম সরি টু সে, যদি আসেও তাহলে তাদের এজেন্ডাটা কি? আসবে না। ইন আওয়ার ডেমোক্রেসি দেয়ার ইজ নো ইফ এন্ড বাট। আমি কচ্ছপের মতো ঘুরে বেড়াবো, খরগোশ বিশ্রাম নেবে, আমার সাথে দৌড়ে পারবেন, ঠিক আছে? বিধানসভা ভোটের আগে TV9 বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা ধারণা ছিল জোট টক্কর হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। গল্পটা হয়ে গেল তৃণমূল বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বিজেপি পারে না এমন কোনো কাজ নেই। হঠাৎ করে গভর্নর চেঞ্জ করতে হলো কেন? তাহলে কি এবছরের ইলেকশনটা চিন্তার ইলেকশন আপনার কাছে? আপনি এই যে কথাটা বললেন, আপনার এই কথাটির সাথে আমি একমত নই। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি। কোটি কোটি টাকা নিয়ে এসছে বিজেপি, হচ্ছে একটি বিষবৃক্ষ, বিষে ভরা। মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় কাল সন্ধ্যে 7টায় TV9 বাংলায়।
স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। দেখুন, এই মুহূর্তে প্রত্যেকের নজরই সংসদে, কেননা সংসদে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংশোধনী বিল সহ 3 বিল পেশ। বিরোধীদের আপত্তি খারিজ ভোটাভুটিতে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, বিল পেশের সময় সরকারকে বাধা দেয় বিরোধীরা এবং তারা বলে যে এই বিল, বিশেষত ডিলিমিটেশন বিল নিয়ে তাদের আপত্তি রয়েছে। মহিলা সংরক্ষণ বিলকে পূর্ণ সমর্থন করছে বিরোধীরা। তাদের বক্তব্য যে এই ডিলিমিটেশন সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং 2011 সেন্সাসের উপরে নতুন করে আসন পুনর্বিন্যাস করা এটা সম্পূর্ণভাবে বেআইনি ঘটনা। স্বাভাবিকভাবেই তারা বিল পেশের সময় বাধা দেয় এবং এই বাধার ফলে ভোটাভুটি পর্যন্ত গড়ায় পরিস্থিতি। তবে ভোটাভুটিতে সরকারের দিকে সাংসদ সংখ্যাই যথেষ্ট ছিল এবং বিরোধীদের যেহেতু যথেষ্ট কম শক্তি রয়েছে, স্বাভাবিকভাবেই তার উপরে কোনো রকম প্রভাব পড়েনি, অর্থাৎ বিলের উপরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে বিরোধীরা বারবার ধরে যে কথা বলছেন যে যেভাবে সরকার এই প্রক্রিয়া চালাচ্ছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আদতে মুসলিম সম্প্রদায়কে কোনো কোনো জায়গাতে বাদ রেখে বা তাদের কথা মাথায় রেখে, জনবিন্যাসের কথা মাথায় রেখে আসন পুনর্বিন্যাস করা হবে, যেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক একটি প্রক্রিয়া বলে তারা অভিযোগ করছেন। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। माननीय अध्यक्ष जी, बंदोपाध्याय माननीय सदस्य बोल रही हैं, তিনি आप কিন্তু कृपया अपनी जगह पर। একটি মূক ও বধির মেয়েকে তিনি ধর্ষিতা হয়েছিলেন, যে মেয়েটি, সেই মেয়েটিকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে তৎকালীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন, চুলির মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে তৎকালীন পুলিশ বার করে দিয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে অবস্থান থেকে সরে আসেননি। আজও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে যাচ্ছেন স্বামী বিবেকানন্দের কথা মাথায় রেখে। না জাগিলে ভারত ললো না, এ ভারত জাগে না জাগে না। তিনি মাথায় রেখেছেন বিদ্রোহী কবি নজরুলের কথা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই অর্ধেক নারীর জন্য অর্ধেক অর্থাৎ 50% সংরক্ষণ আমরা দাবি করছি। আমাদের রাজ্যে মহিলাদের সশক্তিকরণে তিনি যে কাজ করছেন, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রূপশ্রী প্রকল্প এবং বারে বারে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করে লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং তার পথ অনুসরণ করে উচিত 50% সংরক্ষণ করা। যে দল তারা সংরক্ষণ করবেন বলছেন, মা দুর্গার অস্তিত্ব নিয়ে, মা দুর্গার আবির্ভাব নিয়ে, মা দুর্গার বংশ পরিচয় নিয়ে এই সদনের প্রাক্তন সদস্য ভারতীয় জনতা পার্টির, আমি নাম নেব না, তিনি প্রশ্ন তুলেছিলেন যে মা দুর্গা কে। আজকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে নারী সংরক্ষণের কথা বলছেন। এই ছদ্মবেশী বিল আসলে হচ্ছে আপনাদের ডিলিমিটেশনের বিল, এলাকা পুনর্বিন্যাসের বিল, যেটা চুপি সারে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এলাকা পুনর্বিন্যাস করে মানুষকে সেখান থেকে বাদ দিয়ে বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দিয়ে দেশের যে আজকে যে জায়গায় গণতান্ত্রিক পরিকাঠামো সেটাকে ধ্বংস করতে চাইছেন। সেই আলাদা করে আমরা দাবি জানাই যে এলাকা পুনর্বিন্যাসের সঙ্গে এই নারীর যে একটা মিশিয়ে দিচ্ছেন আপনারা, সেটা কিন্তু আমরা মানব না। সংরক্ষণের আইন সংসদে আসন পুনর্বিন্যাসের নামে দেশকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত, এটা এনআরসি করার চক্রান্ত। বিধানসভা ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা মমতার। বিলের নামে মহিলাদের অসম্মান দাবি করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন বলছে বিল আনছে, কি একসাথে মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি এর জন্য আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো।
কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। এটা আপনাদের আবার আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। উনি সংবিধান বিরোধী সব কাজই করেন। এর আগেও যখন ডিলিমিটেশন হয়েছিল তখন চেয়ার ছোঁড়াছুড়ি করেছিলেন, এটা ওনার অভ্যাসে আছে। উনি সত্যি কথা বলেন কোনোদিন? একটা সত্যি কথা বলেন? বিজেপি সরকারে এলে প্রথমেই মিথ্যাশ্রীর একটা ট্রফি ওনাকে দেবো আমরা, নজরুল মঞ্চে থাকবে, ঘন্টা খানিক লাগবে উড়ে যেতে। এক্ষুনি তো পুলিশ কিছুটা নিউট্রাল হয়েছে বলে ঘরে ঢুকে গেছে। তৃণমূল কোনো পুলিশ ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এই ডিলিমিটেশনের আলোচনা আমি যখন পার্লামেন্টে ছিলাম শেষ বছরে তখনই হয়েছে, এটা 23-24 সালে। অতএব এগুলো মমতা ব্যানার্জি এখন নতুন করে দেখাতে চাইছে বিরাট বিপ্লবী, বিরাট কোনো বিদ্রোহী। ডিলিমিটেশন হোক, মহিলা রিজার্ভেশন হোক, সব কিছু হোক, কিন্তু প্রথমে সেন্সাস হোক, জনগণনা হোক, জনগণনার সঙ্গে সঙ্গে জাত গণনা হোক। বাংলার মুখ্যমন্ত্রী জাত গণনা চাইবে না, বাংলার মুখ্যমন্ত্রী জনগণনার জন্য মাথা ব্যথা না। নরেন্দ্র মোদীজিকে প্রণাম জানাই। নরেন্দ্র মোদীজি যা করছেন সমস্ত কিছু ব্যাপারে, বিশেষ করে মহিলা সশক্তিকরণের ব্যাপারে, মহিলা বিল পেশ হতে চলেছে, ঐতিহাসিক। এরপরে পশ্চিমবাংলার তৃণমূল আর সারা ভারতবর্ষের বিরোধী শক্তি পার্টিগুলো কি বলবে? মুখ আছে কোনো? সংসদে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংশোধনী বিল সহ 3 বিল পেশ, বিরোধীদের আপত্তি খারিজ। ভোটাভুটিতে কাল বিকেল 4টের সময় 3 বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি হবে। আজ রাতেও লোকসভায় বিতর্ক। বিল পেশ আটকাতে বিরোধীদের দাবি মেনে আজ এক ভোটাভুটি। বিল পেশের পক্ষে ভোট 207, বিরোধিতায় 126। जल्दीबाजी क्यों है आपको जल्दीबाजी क्यों है? महिला विधेयक के पक्ष में हम, आप जनगणना क्यों नहीं कराना चाहते? ये अध्यक्ष महोदय, सेंसस ये इसलिए नहीं करना चाहते हैं कि जैसे ही जनगणना होगी हम सब लोग जाति गणना मांगेंगे, जाति गणना होगी तो हम आरक्षण मांगेंगे, इसीलिए आप लोग धोखा दे करके आना चाहते हैं। मैं पूरे सदन के माध्यम से देश की जनता को बताना चाहता हूं, जनगणना का काम शुरू हो चुका है, जारी, और जाति के साथ ही ये जनगणना हो रही है। अभी घरों की गिनती हो रही है और घरों की कोई जाति नहीं होती। समाजवादी पार्टी का चले तो घरों की भी जाति तय कर ले। मान्यवर, जब व्यक्तियों की जनगणना होगी, नागरिकों की जनगणना होगी, तब उसमें जाति का कॉलम रखा है। हमारा संविधान किसी भी प्रकार के धर्म के आधार पर आरक्षण की कतई मंजूरी नहीं दे रहा। और मैं फिर से संकल्प सरकार का बताता हूं कि धर्म के आधार पर मुस्लिमों को किसी भी प्रकार का आरक्षण गैर संवैधानिक है, इसका सवाल ही पैदा नहीं होता है। अनडेमोक्रेटिक बात माननीय मंत्री जी ने कही, हो सकता है उन्होंने धर्म की बात कही हो, लेकिन पूरा देश आदि आबादी को आरक्षण चाहता है। अध्यक्ष महोदय, मैं माननीय मंत्री से जानना चाहता हूं, क्या मुस्लिम महिला आदि आबादी में नहीं आती हैं? ना देंगे। समाजवादी पार्टी सारी टिकटें मुस्लिम महिलाओं को दे दे, हमें कहां आपत्ति है। जब माननीय प्रधानमंत्री जी को पिछड़ों से वोट चाहिए था, तो माननीय प्रधानमंत्री जी अपने आप को कहा कि मैं पिछड़ी जाति से आता हूं। सरकार की जो नीति है, जिस पवित्रता के साथ इस बिल को लाना चाहिए था, जहाँ पे सेंसस होना चाहिए था, जहाँ पे सरकार ने कहा था कास्ट सेंसस कराएगी, उसके साथ फिर डिलिमिटेशन की एक्सरसाइज होगी। आप 2011 के आंकड़ों से आप कैसे डिलिमिटेशन कर सकते हैं? 20 साल के आंकड़ों से आप कैसे डिलिमिटेशन कर सकते हैं? सवाल इसका है। तो मैं समझती हूँ सरकार की नीयत और नीति दोनों में खोट है, और वो खाली 2029 के जो चुनाव जो आने वाले हैं उसको देखते हुए ये पूरी प्रक्रिया को अंजाम दे रही है।
आज का दिन बहुत ही ऐतिहासिक दिन है। जब सितंबर 2023 में नारी शक्ति वंदन अधिनियम हमने पारित करा था कि इसको 2029 में लागू कर देंगे, तो आज विपक्ष जिस प्रकार की बहानेबाजी कर रहा है वो सही नहीं है। और मैं उनको ज़रूर कहना चाहूँगी कि आप देवतुल्य मतदाता जो इस देश का है उसको कृपया भ्रमित मत करिए। डीलिमिटेशन भारतीय जनता पार्टी का प्रपंच नहीं है। डीलिमिटेशन भारतीय संविधान का मैकेनिज्म है, संवैधानिक अनिवार्यता है, और इसीलिए इसे घबराइए मत। बिल देखिए, बिल में किसी भी राज्य के अधिकारों का हनन नहीं हो रहा है। और आप सबके माध्यम से मैं यही इल्तजा करती हूँ कि आप सब सर्वसम्मति से इस संशोधन को पारित करिए। आप हम लोग पार्लियामेंट में, मैं महिला हूँ ना, तो इनको डाउट है ट्रांसजेंडर बिल भी ऐसा पास करे। मैं हाउस में हूँ, कभी संपर्क करे हमसे। जितने महिलाएं पार्लियामेंट में है आज का दिन, उनसे बातचीत नहीं हुई, ना किसी को बुलाए बाहर के ग्रुप्स को, ना कानूनी तौर से कुछ बहस हुई। तो किस बात की मेहरबानी? ये ड्रामे नाटक बहुत देख चुके हैं, देखेंगे आगे जाकर। सवाल है कि आप लोग क्या चाहते हैं? हम ये चाहते हैं कि तुम 48 घंटे में ये ड्रामे मत करो। इलेक्शन चल रही है, कहीं जो पुतले पे धक्के रखते थे इलेक्शन में, आज के दिन 5 स्टेट में इलेक्शन चल रहे और ये बिल पास कर रहे ताकि वो महिलाएं आ भी नहीं सकते हैं। क्या ड्रामा है ये? ऐसी जल्दबाजी क्या है? मैं सवाल, ये मेरे पास सवाल बहुत है। पोल खुलेगी पार्लियामेंट में जब बहस होगी। मुझे लगता है, मुझे पूरा भरोसा है कि जब वो सदन के अंदर आएंगे तो महिलाओं के प्रति संवेदना उनमें जगेगी, और जो महिलाओं में बरसों से इंतजार है, अब उनका सब्र की सीमा टूट रहा, और इसे सब मिल करके पास करेंगे। और नहीं जो पास करेंगे उनको घर में भोजनों नहीं मिलेगा। दक्षिण भारत के साथ भेदभाव की बात कहीं किसी को भेदभाव नहीं होगा। सदन में आएगा, विषय रखेंगे, बिना आए हुए किसी को शंका करने की जरूरत नहीं है। मुझे पूरा विश्वास है कि जैसे पहले पास किए थे वैसे अब पास होगा। किसी राज्य के साथ भेदभाव नहीं, सबके साथ समान। ভোট ভঙ্গে হুমকি হুঁশিয়ারির রাজনীতি। এবার বিজেপি প্রার্থীকে খুনের হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ। বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়কে ফোন করে প্রাণনাশের হুমকির অভিযোগ। বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্রের অনুগামীর বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপি প্রার্থী। ঘটনার তথ্য সহ কমিশন ও বসিরহাট থানায় অভিযোগ দায়ের বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়। এই তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি কে হরিদাস? তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ, তুমি তো অসুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে এখন কোথায় যেতে হবে মার খাওয়ার জন্য? আমার ফেসবুক মেসেঞ্জারে দীপ্তেশ দে এই নামক একজন ব্যক্তি ফোন করে আমাকে জীবনহানি করার জন্য হুমকি দেওয়া হয়। একই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এবং এখানে বসিরহাট দক্ষিণ বিধানসভায় যে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন মাননীয় বাদল মিত্র মহাশয়, তার নাম করে আমাকে থ্রেট দেওয়া হয় যে 4 তারিখে আমাকে দেখে নেওয়া হবে, আমাকে কে বাঁচাবে, এবং একই সঙ্গে আমার পরিবার তুলে বিভিন্ন রকম অশ্রাব্য ভাষায় গালাগালি, এই ধরনের থ্রেট কল আমাকে করা হয়েছে। যদি কেউ থ্রেট করে থাকে, কেউ যদি বাজে ভাষায় কাউকে আক্রমণ করে থাকে, সে যে দলেরই হোক, এটা করা উচিত না। গণতন্ত্রে এগুলো মানায় না, এটা কখনোই উচিত না। আমি জানি না, আমি পছন্দ, যেই করে থাকুক সে অন্যায় করেছে।
আর মাত্র 6 দিন পরেই বাংলার প্রথম দফার ভোট, তার আগে জোর কদমে চলছে প্রচার। আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, অপরদিকে বাঁকুড়ার তালডাংরায় শুভেন্দু অধিকারী। বার্নার লাগিয়ে দেবে মানেটা কি? গরমে ফুটলে তো কেউ বার্নার লাগিয়ে দেয় না, বার্নার লাগিয়ে জ্বালিয়ে দেবে, সব জ্বলে গেলে তখন বার্নার দেবে। লজ্জাও করে না। এইভাবে ভোট হয়? কোনো দিন হয় না। তাই বলি, হিম্মত থাকলে সামনাসামনি লড়ো, হিম্মত থাকলে সামনে এসে দাঁড়াও, হিম্মত থাকলে বাপের বেটার মতো লড়ো, হিম্মত থাকলে গণতন্ত্রে লড়ো। কুটকাচালি যদি করো আর ছলনা যদি করো, আমাদেরও কিন্তু বিচুটি পাতা আছে, আমরা বিচুটি পাতা সাপ্লাই করে দেবো, মাথায় রাখবেন। আর ভোটের দিন ভোট আটকালে জগন্নাথের রথযাত্রায় সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার রাস্তা পরিষ্কার করে, আটকালেই সেন্ট্রাল ফোর্স বা বিজেপির গুন্ডারা বাইরে থেকে, সেই জন্যই সবাইকে পাঠিয়ে দিয়েছে বাইরে। একদম ঘরে একটা করে খিলের ঝাড়ু রাখবেন, আর রাস্তা পরিষ্কার করতে করতে ভোট বাক্সে সবাই ফিরে যাবেন, সবাই ভোট বাক্সে চলে যাবেন। আর ও যদি বলে अरे इतना बड़ा लाइन क्यों नहीं होगा, लोगों ने तो वोट देने के लिए लाइन करता है, এটাকে জ্যাম বলে না, এটাকে গণতন্ত্র হচ্ছে ভোটের উৎসব। ভুলে গেছে সব। আগে দিল্লি সামলাতে পারে না, তাকাচ্ছে বাংলা। আমরা বলি আগে সামলা, আগে দিল্লি সামলা, তারপরে তাকাস বাংলা। বাংলাকে যদি টার্গেট করো, আগামী দিন দিল্লি থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের সব কটাকে আমরা গণতন্ত্রের মাধ্যমে পরাস্ত করবই করবই করবই। বিজেপি হটাও, দেশ বাঁচাও। এনআরসি হটাও, দেশ বাঁচাও। ভোট কাটারি হটাও, দেশ বাঁচাও। আপনার অধিকারের স্বার্থে, আপনার সম্পত্তির স্বার্থে, আপনার জীবনের স্বার্থে, আপনার বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে মনে রাখবেন, বিজেপি থাকলে সব কেড়ে নেবে। এখন মাছ মাংস ডিম বন্ধ, আগামী দিন বাড়ি যাওয়াও বন্ধ, সব খাওয়া দাওয়া বন্ধ, স্কুলে যাওয়াও বন্ধ। লক্ষ লাখপতি দিদি বিহারের মতো তৈরি করা হবে। ভারতবর্ষে 11 কোটি উজালার গ্যাস পায়, মা বোন দিদিরা 400 টাকা কমে গ্যাস কেনে। এই রাজ্যে প্রধানমন্ত্রী 1 কোটি 29 লক্ষ মা বোন দিদিকে উজালা 1, 2 দিয়েছেন। আরো 15 লক্ষ দরখাস্ত পড়ে আছে। মে মাসের মধ্যে আরো 15 লক্ষ উজালা 3 আপনারা পাবেন মা বোন দিদিরা। শুধু কি তাই, উচ্চ মাধ্যমিক পড়ার পরে স্নাতক স্তরে পড়তে চাইলে এককালীন 50,000 টাকা বিজেপি সরকার দেবে শুধু ছাত্রীদেরকে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা দেওয়া হবে। আমার বেকার যুবকরা, মমতা ব্যানার্জি বলেছে ভোটের আগে কিছু জনকে দিয়েছে, বেশিরভাগই পাইনি। 1,500 টাকা মাসে। আমরা 1,500 টাকা নয়, 3,000 টাকা দেব আপনাদের। মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেব, উনি দিতে পারবেন না। 13 সালে 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল, 1 লাখের বেশি কেউ পায়নি। 1 বছর পেয়েছে, তারপরে তালা চাবি লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। আমরা 3,000 টাকা দেব। কতদিন জানেন? যতদিন না শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারছি ততদিনই দেব। চাকরি চান তো, হ্যাঁ কিনা? চাকরি চাই বিজেপি, তাই
আয়ুষ্মান ভারতের কার্ড চাই, বিজেপি তাই। হাতের কাজ যারা করেন, কামার, কুমোর, তাঁতি, ছুতার, ধোবি, নাপিত, মালাকার, স্বর্ণকার, গোটা ভারতে চম্পাই সোরেনজির ঝাড়খণ্ড, রবিজির উড়িষ্যা বিশ্বকর্মা যোজনা চলছে। বিশ্বকর্মা যোজনায় হাতের কারিগররা মোদিজির সরকারে বেনিফিট পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এই 8,65,000 দরখাস্ত বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটে আলোচনা করে দিল্লিতে আমরা পাঠিয়ে দেব, যাতে দ্রুত আমার কারিগররা, আমার বিশ্বকর্মারা তারা এই সুযোগে সুবিধা পান। বিজেপিকে আনবেন না? নারী সুরক্ষা চান কিনা বোনেরা মায়েরা? আরজি কর চান, হ্যাঁ কিনা বলুন? চান না তো? দুর্গাপুর মেডিকেল কলেজ চান না তো? চান না তো? কসবা ল কলেজ চান না? এত অত্যাচার মেয়েদের উপরে কোন রাজ্যে হয় না। এই মুখ্যমন্ত্রী কাটোয়াতে রেপ হলে বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমি দিতেই পারি। অভয়ার ঘটনার পরে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেন অভয়ার মা চাইলে আমি তো 10 লাখ দিতেই পারি। ওর বাবা মা বলেছে তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আমি আমার মেয়ের বিচার চাই। আর আমরা বলেছিলাম 10 লাখ নয়, আপনাকে চাঁদা তুলে 20 লাখ দেব, আপনি দয়া করে বাংলাদেশে চলে যান, এখানে আপনার থাকার দরকার নেই। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে গণধর্ষণের পরে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছে মহিলারা যেন রাত্রে না বেরোয়। এরপরেও ভোট দেবেন? এরপরেও ভোট দেবেন? মা বোনেরা জেগে উঠবেন না? আপনার তো দুর্গা স্বরূপা, আমাদেরই তো স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কথা দিন।